এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম যে বাজারে পণ্য মূল্য নিয়ে ভোক্তাদের মধ্যে এক ধরনের অস্বস্তিকর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। তো আমি জানতে চাচ্ছি যে গত অর্থ বছরে এনবিআর ভ্যাটের পরিমাণ বাড়িয়েছিল, তো এই বছর আসলে আপনি কেমনভাবে দেখছেন ব্যাপারটা? ধন্যবাদ কনক। আসলে প্রতিবারই আমরা দেখি যে প্রায় 12,000 কোটি টাকার মতো ভ্যাট বাড়ানো হয় প্রত্যেকটা বাজেটে। আমরা যদি একটু চিত্র দেখি যে 2022-23 অর্থ বছরে এবং 23-24 অর্থ বছরের যে বিষয়টি আমরা সেটাও দেখবো। এর পাশাপাশি হচ্ছে যে 2000 আসছে যে 24-25 অর্থ বছরের যে সম্ভাব্য বাজেট সেটা নিয়েও আমরা বলতে পারি, যেখানে 23-24 অর্থ বছর আমরা দেখতে পাচ্ছি যে 1,58,000 কোটি টাকা, প্রায় 68 কোটি টাকা এখানে ভ্যাট পরোক্ষ যেটি কর সেটি ধরা হয়েছে। এর পাশাপাশি আমরা যদি 22-23 অর্থ বছরটা দেখি সেটাও কিন্তু 12,000 কোটি টাকা কম। এর পাশাপাশি আগামী বাজেট যে সম্ভাব্য যে বাজেট হতে যাচ্ছে সেটাও কিন্তু প্রায় 5.5 লাখ কোটি টাকা শুধুমাত্র এনবিআর এর রাজস্বের লক্ষ্যমাত্রা রয়েছে, যেহেতু আমরা জানি যে 8 লাখ কোটি টাকার মতো প্রায় বাজেট নির্ধারণ হয়েছে। তবে এর ভিতরে শুধুমাত্র এনবিআর আদায় করবে, যে রাজস্ব আদায় করবে সেটা প্রায় 4,80,000 কোটি টাকার মতো আমরা সম্ভব বলতে পারি। এর পাশাপাশি যে তাদের যে 2024-25-এর যে ভ্যাট আদায়ের যে লক্ষ্যমাত্রা সেটি হতে পারে প্রায় আরও 12,000 কোটি টাকা বেশি হয়ে প্রায় 1,70,000 কোটি টাকা। কিন্তু আসলে এই যে ভ্যাটের যে বিষয়টা সেটি কিন্তু সব সময় দেখা যাচ্ছে যে ভোক্তার উপরে চাপটা বাড়ছে বলে আমরা জানতে পেরেছি। তো আমি জানতে চাচ্ছি এবার কেন ভ্যাটের বাড়তি চাপে ভোক্তারা পড়তে পারে বলে আপনি মনে করছেন? এর কিন্তু আসলে বেশ কয়েকটি কারণ আছে। আমরা যদি একটু চিত্র দেখি যে আসলে চিত্রতে কিন্তু নানান রকম ইস্যু দাঁড় করানো যায়। তবে এর ভিতরে আসলে এই যে মের 8 তারিখে আমরা যেটা দেখলাম ডলারের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 110 টাকা থেকে 100 টাকা হয়েছে। সেটি ডলারের দাম বৃদ্ধিতে কিন্তু আমদানি ব্যয় বাড়ছে, পণ্য উৎপাদন খরচ বাড়ছে, যার কারণে কিন্তু এই যে বাড়তি চাপ সেটা কিন্তু ভোক্তার কাঁধেই পড়বে। এর পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি আমরা দেখতেই পাচ্ছি। কেন যদি একটা 10 টাকার প্রোডাক্ট আমরা কিনি সেখানে যদি 5% ভ্যাট দেওয়া হয় সেখানে কিন্তু ভোক্তার কাঁধে দেওয়া হচ্ছে 50 পয়সা। এর প্রেক্ষাপটে যদি এখন যদি আসছে বাজারে যে সম্ভব 15% বাড়ানো হয় সেটা কিন্তু 1.5 টাকা হবে, একটা 10 টাকা। তো সেক্ষেত্রে এই চাপটা কিন্তু ভোক্তার কাঁধেই পড়বে বলে আমরা জানতে পারছি বা বুঝতে পারছি। পাশাপাশি এই যে মূল্যস্ফীতি সেটা কিন্তু লাগাম টেনে ধরা যাবে না। এর পাশে রাজস্ব আদায়ের যে উচ্চ লক্ষ্যমাত্রা সেটির যে লক্ষ্যমাত্রা অর্জনে কিন্তু এনবিআর নানান রকম কাজ করে থাকে। সেটির কিন্তু ব্যয়টাও কিন্তু যখন ভ্যাট আদায় করে, কর আদায় করে, তো সেটি কিন্তু আসলে ব্যয়টা কিন্তু ভোক্তার কাঁধে গিয়ে পড়ে, আমরা এতটুকু বুঝতে পারি। সাইফুল, পরোক্ষ কর চাপ কমানোর ব্যাপারে আসলে কি কি পদক্ষেপ আমাদের আসলে নেওয়া উচিত? এর ভিতরে তো অনেক পদক্ষেপই থাকে। তার মধ্যে আমরা যদি একটু যে চিত্রগুলোর কথা বলতে পারি, চিত্রতে আমরা বেশ কয়েকটি কারণ তুলে ধরেছি। তার ভিতরে করযোগ্য সবাইকে করের আওতায় আনা। যেটুকু আমরা জানি যে গত অর্থ বছরে বা আগামী অর্থ বছরে হয়তো করযোগ্য আয় সীমা সেটা আরও বাড়াতে পারে। তবে গত অর্থ বছর যে পুরুষ কেন্দ্রিক সেটা ছিল প্রায় 4 লাখ টাকা, আর মহিলার ক্ষেত্রে 3.5 লাখ টাকা, আমরা যতটুকু জানি। তবে এর ভিতরে যারা আয় হিসেব করে, তাদের ব্যয় হিসেব করে সবকিছু মিলাই যে করযোগ্য যাদের আয় আছে তাদেরকে কিন্তু এর আওতায় আনতে হবে। তাহলে যে কিছুটা চাপ কমানো যাবে। অন্যদিকে করের আওতায় বাড়াতে হবে, কারণ যে আমরা যতটুকু জানি যে এই যে করের আওতা বাড়ানোর ক্ষেত্রে যে ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে বা যে অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত করগুলো আছে তারা দিচ্ছে কিনা সঠিকভাবে এটা কিন্তু মনিটরিং করার জন্য এনবিআর আমরা যতটুকু জানি যে একটা কাঠামো আছে বা একটা পদ্ধতিগত নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা আমরা আছে, সেটি যদি ঠিকঠাকভাবে কাজ করে তাহলে মনে হচ্ছে যে করের আওতা আরও বাড়তে পারে। এর পাশাপাশি রাজস্ব আদায়ের যে স্বচ্ছতা এবং নিশ্চিত সেটার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 5 বছর প্রায় 3 লাখের মতো ইএফডি মেশিন বা ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস আমরা দেখতে পারি যে বাজারে ছাড়া হয়েছে 3 লাখের মতো। তো এর ভিতরে আসলে এই যেটাকে ঠিকঠাকভাবে কি নিয়ন্ত্রণ করতে পারছি, রাজস্ব আদায় হচ্ছে কিনা সেই জিনিসটা স্বচ্ছতার মধ্যে আসে, তাহলে মনে হয় যে করের চাপটা কিছুটা কমানো যাবে। জি, ধন্যবাদ সাইফুল আপনার মূল্যবান সময়ের জন্য।